ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। বিভাগ কতে আছে, এগুলোর প্রত্যেকটার মান হলো 1 নাম্বার। একের আইতে বলেছে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। 2, প্রদত্ত যে দ্রাঘিমা রেখাটি অন্যদের থেকে পৃথক তা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় যে আগ্নেয়গিরিকে তা হলো স্ট্রম্বোলি। 4, যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হলো তুরান সমভূমি। 5, এই স্তর থেকে খনিজ পদার্থের স্থানান্তরকে বলা হয় এলুভিয়েশন। 6, লু হচ্ছে উষ্ণ বায়ু। 7, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। বিভাগ খতে আসি। 2 এর এতে আছে উপযুক্ত শব্দঘোষী শূন্যস্থান পূরণ করো। আয় হবে দক্ষিণায়নের শেষ সীমা হলো মকরক্রান্তি রেখা। 2, সমসত্ব শিলার স্বল্পমোচন যান্ত্রিক আবহবিকার বেশি মাত্রায় ঘটে। বিতে আছে বিবৃতিগুলো শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অলেখ। আইতে বলেছে মহাবৃত্তের পরিধি বরাবর দুটি স্থানের দূরত্ব ন্যূনতম হয় শুদ্ধ। 2, পূর্ব আফ্রিকার সংস্র উপত্যকা পৃথিবীর দীর্ঘতম সংস্র উপত্যকা শুদ্ধ। 3, ব্যাসল্ট শিলায় অঙ্গারযোজন বেশি মাত্রায় ঘটে অশুদ্ধ। সিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। আইতে বলেছে ইউস্ট্যাটিক আলোড়নের প্রধান কারণ হচ্ছে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন। 2, শরৎকালে কোন ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায়? আশ্বিনের ঝড়। 3, কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ, দ্বারকেশ্বর এবং শিলাবতী। বিভাগ গতে আসি। বিভাগ গতে হচ্ছে মোট 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান হচ্ছে 2। প্রথমে আছে আইতে আছে প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝো অথবা সময় অঞ্চল তাকে বলা হয়। লিখবে ভূপৃষ্ঠ বা ভূগোলকের কোনো স্থান বা বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীত ভূগোলক বা ভূপৃষ্ঠে যে স্থানকে স্পর্শ করে সেই স্থান হচ্ছে প্রথম স্থানের প্রতিপাদ্য স্থান, অর্থাৎ গোলীয় পৃথিবীর কোনো ব্যাসের ভূপৃষ্ঠস্থ দুটি প্রান্ত একে অপরের প্রতিপাদ্য স্থান। সময় অঞ্চল কাকে বলে? নির্দিষ্ট অঞ্চল যেখানে একটি প্রমাণ সময় ধরে সেই অঞ্চলের বাণিজ্যিক, সামাজিক ও আইনি কাজকর্ম চলে তা হলো সময় অঞ্চল। 2 নম্বরে বলেছে ডেকান ট্র্যাপ কি অথবা লোয়ের সমভূমি বলতে কি বোঝো? লিখবে প্রায় 7 থেকে 13 কোটি বছর আগে মানে ক্রেটাসিয়াস থেকে ইওসিন উপযুগে দক্ষিণ ভারতের পশ্চিমের বিশাল অংশ বিদার অগ্নুদ্গমের মাধ্যমে চাদরের মতো লাভা দ্বারা ঢেকে যায়। এখানে লাভার উদ্গীরণ বেশ কয়েকবার ঘটে। প্রায় 5 লক্ষ বর্গকিমি ক্ষেত্রফল বিশিষ্ট ব্যাসল্ট শিলা গঠিত এই অঞ্চল হলো ডেকান ট্র্যাপ। এখানে দুটি লাভা উদ্গীরণের মধ্যবর্তী সময়ের ব্যবধান কয়েক লক্ষ বছর হওয়ায় মধ্যবর্তী শান্তকালে পাললিক শিলার সৃষ্টি হয়। পরবর্তীকালে যুগ যুগ ধরে অসম শিলাস্তরে মানে কঠিন আর নরম এই অসম ক্ষয়ের কারণে তৈরি হয়, তাই এটির নামকরণ করা হয় ডেকান ট্র্যাপ। সুইডিশ শব্দ ট্র্যাপের অর্থ সিঁড়ি বা ধাপ। লোয়েস সমভূমি কাকে বলে? লিখবে মরুভূমির সূক্ষ্ম পলীয় বালিকণা হলো লোয়েস। এই পদার্থ দিনের পর দিন মরুভূমি থেকে অন্য স্থানে উড়ে গিয়ে ও সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলা হয়। চীনের হুয়াংহো অববাহিকায় গোবি মরুভূমি থেকে লোয়েস উড়ে এসে লোয়েস সমভূমি গঠন করেছে। 3 আছে ক্ষুদ্রকণা বিসরণ কিভাবে হয় অথবা শিলায় মরচে পড়ে কেন? এই যে ক্ষুদ্রকণা বিসরণ কিভাবে ঘটে? শিলা যে সকল খনিজ দ্বারা গঠিত তাদের বৈশিষ্ট্য, প্রকৃতি আর রং ভিন্ন। দিনের বেলা সূর্যের তাপে শিলার খনিজগুলো ভিন্ন হারে প্রসারিত এবং রাত্রে বিভিন্ন হারে সংকুচিত হয়। এইভাবে ক্রমাগত সংকোচন ও প্রসারণে শিলায় প্রবল পীড়নের সৃষ্টি হয় এবং একসময় শিলা আওয়াজ করে ফেটে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয়। মরু অঞ্চলে প্রায়শই দুপুর বা বিকেলে পিস্তল থেকে গুলি ছোড়ার মতো শিলা ফাটার আওয়াজ পাওয়া যায়। দিনের বেলা কখনো কখনো প্রচণ্ড গরম শিলার ওপর বৃষ্টির জল পড়ে শিলা হঠাৎ সংকুচিত হলে তা আওয়াজ করে ফেটে যায়, যেভাবে গরম কাঁচে জল পড়লে কাঁচ ফাটে। ওর সাথে অথবাতে ছিল শিলায় মরচে পড়ে কেন? যেসব শিলা লৌহ মিশ্রিত খনিজ দ্বারা গঠিত সেই সব শিলার ওপর মরচে পড়ে। লৌহযুক্ত খনিজ বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জারণ প্রক্রিয়ার মাধ্যমে ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয়, ফলে শিলায় হালকা বাদামি হলুদ রঙের মরচে পড়তে দেখা যায়। 4 নম্বর প্রশ্ন বলেছে কালবৈশাখী ঝড় কাকে বলে অথবা ল্যাটেরাইট মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো।
আচ্ছা, কালবৈশাখী ঝড় কাকে বলে লিখবে। গ্রীষ্মের প্রবল উষ্ণতায় ল্যাটেরাইট সমৃদ্ধ মালভূমিতে ছোট ছোট অথচ শক্তিমান নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়। এর প্রভাবে উত্তর পশ্চিম দিক থেকে প্রবল ঝড় ও বৃষ্টি হয়, এটাই হলো কালবৈশাখী। উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এটি ইংরাজিতে হলো নরওয়েস্টার। এই কালবৈশাখী আমাদের অনেক ক্ষতি করে ঠিকই, তবে যেদিন কালবৈশাখী হয় তারপর উষ্ণতা 1 লাফে 10 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে এবং স্বস্তি আনে। কালবৈশাখীর বৃষ্টি পাট চাষে সাহায্য করে। আচ্ছা, ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য লিখবে যে এর রং বাদামি বা লাল হয়। 2 মাটিতে জল থাকলে থকথকে, কিন্তু জল শুকিয়ে গেলে শক্ত ঝামা ইটের মতো হয়। 3 লোহা, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ অক্সাইড এই মাটির প্রধান উপকরণ। 4 মাটি ক্ষয় হয়ে খোয়াই অপভূমি সৃষ্টি হয়। এবার বিভাগ ঘতে আসি। বিভাগ ঘতেও 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল 8টা আছে, কিন্তু তার প্রত্যেকটার মান হচ্ছে 3 নাম্বার করে। তো 4-এর আয়তে আছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা 3টি, পার্থক্য লেখো অথবা প্রমাণ সময় নির্ণয়ের পদ্ধতি আর প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা দাও। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা 3টে পার্থক্য। বিষয় হচ্ছে অক্ষরেখা সম অক্ষাংশ স্থানগুলিকে পূর্ব পশ্চিমে যুক্তকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা, আর সম দ্রাঘিমা স্থানগুলিকে উত্তর দক্ষিণে যুক্তকারী অর্ধবৃত্ত কাল্পনিক রেখা। আচ্ছা, পূর্ণবৃত্ত বলে কেন্দ্রে কোণের সমষ্টি 360 ডিগ্রি অক্ষরেখার ক্ষেত্রে, আর দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত বলে কেন্দ্রে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল কিন্তু পরিধি সমান নয়। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় কিন্তু পরিধি সমান। আচ্ছা, প্রমাণ সময় নির্ণয়ের প্রয়োজনীয়তা হচ্ছে বলছে যদি স্থানীয় সময় হিসাবে আমাদের প্রতিদিনের কাজকর্ম চালাতে হয় তাহলে গোলমাল হবে। ট্রেন, বাস, প্লেন, স্কুল, অফিস কি করে চলবে? এই অসুবিধা দূর করবার জন্য একটা দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমাগুলির মধ্যে একটি বা কয়েকটিকে প্রমাণ ধরে তার স্থানীয় সময়কে সেই অঞ্চল বা দেশে নির্ধারণ হলো প্রমাণ সময়। যেমন আমাদের ঘড়িতে যে সময় দেয় তা হলো প্রমাণ সময়। ভারতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময় হলো সারা ভারতে প্রমাণ সময় বা ভারতের প্রমাণ সময়। ভারতের সময় বা ভারতের প্রমাণ সময়। দুয়ে দিয়েছে প্রতিসারি পাত সীমান্ত বরাবর কিভাবে অগ্নুৎপাত ঘটে তা ব্যাখ্যা করো অথবা মহীভাবক আর গিরিজনী আলোড়নে 3টি পার্থক্য লেখো। প্রতিসারি পাত সীমান্ত, যে পাত সীমান্ত বরাবর 2টি পাত পরস্পরের বিপরীত দিকে সঞ্চারিত হয় তখন সেই পাত সীমান্তকে প্রতিসারি পাত সীমান্ত বলে। এক্ষেত্রে 2টি পাতের বিপরীত দিকে চলনের ফলে মধ্যবর্তী শূন্য স্থান বরাবর অভ্যন্তরের ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, এভাবে অগ্নুৎপাত ঘটে। আর তার সাথে এই ছবিটা দিয়ে দেবে। মহীভাবক আর গিরিজনী আলোড়নে 3টে পার্থক্য বলেছে। তো মহীভাবক আলোড়ন লিখবে যে মহাদেশ জুড়ে মহীভাবক আলোড়ন ঘটে এবং এর প্রভাবে মহাদেশ আর মহাসাগর গঠিত হয়েছে। আর গিরিজনী আলোড়নে শিলায় ভাঁজ পড়ার ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে। মহীভাবক আলোড়নের প্রকৃতি হচ্ছে এটি ভূত্বকে উলম্বভাবে অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে, আর গিরিজনী আলোড়ন ভূত্বকে অনুভূমিকভাবে অর্থাৎ পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে। প্রভাব হচ্ছে মহীভাবক আলোড়নে শিলায় টান ও চ্যুতি সৃষ্টির মাধ্যমে ভূত্বকে স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকা গঠিত হয়, আর গিরিজনী আলোড়নে শিলায় ভাঁজ সৃষ্টির মাধ্যমে ভঙ্গিল পর্বত গঠিত হয়। 3 বলেছে শিলা থেকে কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। আচ্ছা, শিলা থেকে কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয় ব্যাখ্যা করো অথবা বলেছে মৃত্তিকা সংরক্ষণের 3টি কৃষিজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, আবহবিকারের মাধ্যমে মৃত্তিকার সৃষ্টির প্রক্রিয়াকে কয়েকটি পর্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। এক হচ্ছে প্রথম পর্যায়, যান্ত্রিক আবহবিকারে বিভিন্ন প্রক্রিয়া যেমন প্রস্তরছায় খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ এবং উদ্ভিদ ও প্রাণীদের দ্বারা জৈবিক আবহবিকারের মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। ভূপৃষ্ঠের ওপর গঠিত এই আলগা শিলাচূর্ণের স্তরকে রেগোলিথ বলে, যা হলো মৃত্তিকার সৃষ্টির প্রথম পর্যায়। 2 হচ্ছে দ্বিতীয় পর্যায়, রেগোলিথের মধ্যে দিয়ে বৃষ্টির জল, বায়ু প্রভৃতি শিলার নিচের স্তরে প্রবেশ করে। রাসায়নিক আবহবিকারের মাধ্যমে শিলাচূর্ণের খনিজ পদার্থ বিয়োজিত হয়। ওই বিয়োজিত খনিজ পদার্থ জলের দ্বারা ধৌত প্রক্রিয়ায় নিচের স্তরে নেমে আসে, একে বলে এলুভিয়েশন। তৃতীয় পর্যায়ে আবার অন্যদিকে রেগোলিথের উপরিভাগে জীবদেহজাত নানা ধরনের জৈব পদার্থ সঞ্চিত হয়। শিলাস্থিত অণুজীবরা মানে ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি এরা ওইসব জৈব পদার্থের বিয়োজন ঘটিয়ে হিউমাস তৈরি করে। ওই হিউমাস শিলাচূর্ণের সাথে মিশে শিলাচূর্ণকে নমনীয় করে আর জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। রেগোলিথের সৃষ্টি ধৌত প্রক্রিয়ায় খনিজ পদার্থের স্থানান্তর, হিউমাসের সৃষ্টি, বিয়োজন প্রভৃতি প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠে আর উপপৃষ্ঠীয় অংশে
সূক্ষ্ম কণাযুক্ত আলগা স্তরের সৃষ্টি হয় যা সোলাম নামে পরিচিত। এই সোলাম থেকে মৃত্তিকার উৎপত্তি ঘটে। আর ওর সাথে যেটা অথবাতে রয়েছে যে কৃষি পদ্ধতিতে ব্যবহার, জমির আকৃতিকে বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রণ করে মাটি সংরক্ষণ করা যায়। যেমন এক হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। পাহাড়ের ঢালে সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিলে জলের গতি আটকায়, এতে মাটির ক্ষয় বন্ধ হয়, আবার ওই মাটি জল ধরে রাখতে পারে। 2 হচ্ছে ধাপ চাষ। পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে জমি সমতল করে চাষ করলে মাটি ক্ষয় বন্ধ হয়। ধাপ বিভিন্ন রকমের হয়, বেঞ্চ সোপান, পর্যায়িত সোপান, সমতল সোপান প্রভৃতি। ফালি চাষ, ঢালু জমিতে যেখানে মাটির ক্ষয় বেশি সেখানে আড়াআড়িভাবে চওড়া ফিতের মতো জমি তৈরি করে মাটি ক্ষয়রোধকারী বিভিন্ন শস্য, শিম, ডাল, সয়াবিন চাষ করলে মাটির ক্ষয় কমে আর জমির উর্বরতা বাড়ে। চারে দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগগুলো একটি ছক আকারে উপস্থাপন করো অথবা উত্তরবঙ্গের নদ নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, এখানে শুধু বলেছে পশ্চিমবঙ্গের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলো একটি ছক আকারে উপস্থাপন করো, তো এই ছকটা দিয়ে দেবে। আর ওর সাথে যেটা অথবাতে আছে উত্তরবঙ্গের নদীগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য এক হচ্ছে পর্বতের হিমবাহ ও বরফগলা জলের সাথে সাথে বৃষ্টির জল পায় বলে নদীগুলি চিরপ্রবাহী। 2 পার্বত্য অংশের গভীর গিরিখাত প্রমাণ করে অধিকাংশই পূর্ববর্তী নদী। 3 তরাই আর ডুয়ার্সের নদীগুলো খুব চওড়া, তাই বর্ষাকালে অধিক বৃষ্টিতে প্রবল বন্যা হয়। 4 নদীগুলির অধিকাংশই বাংলাদেশে গিয়ে পদ্মা বা যমুনার সাথে মিলিত হয়েছে। আর 5 নদীগুলির সমভূমিতে প্রায়শই গতিপথ পরিবর্তন করে। বিভাগ ঙতে আসি। বিভাগ ঙর একটা করতে হবে, তার মান হচ্ছে 5। তো এখানে প্রথমে একটা অঙ্ক দিয়েছে, বলেছে 28শে ফেব্রুয়ারি 2012 লন্ডনের স্থানীয় সময় যখন সন্ধ্যে 7টা তখন কলকাতার স্থানীয় সময় এবং তারিখ কত হবে। তাহলে এইভাবে প্রথমে একটা সাজিয়ে নেবে। লন্ডন 0 ডিগ্রি, সন্ধ্যা 7টা, 28শে ফেব্রুয়ারি 2012। কলকাতার হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা আর কি, পূর্ব দ্রাঘিমা। তাহলে তার সময় এবং তারিখ কত হবে। তো কলকাতা লন্ডন দ্রাঘিমাগত পার্থক্য 88 ডিগ্রি 30 মিনিট থেকে 0 ডিগ্রি বাদ দেবে, 88 ডিগ্রি 30 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 88 ডিগ্রিতে পার্থক্য হবে 352 মিনিট, মানে 5 ঘন্টা 52 মিনিট। আবার 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়গত পার্থক্য 4 সেকেন্ড। তাহলে 30 মিনিটের জন্য হবে 4 গুণ 30 মানে 120 সেকেন্ড, তার মানে 2 মিনিট। তাহলে লন্ডন আর কলকাতার মধ্যে মোট সময়ের পার্থক্য 5 ঘন্টা 52 মিনিট যোগ 2 মিনিট মানে 5 ঘন্টা 54 মিনিট। এবার যেহেতু কলকাতা লন্ডনের পূর্বে অবস্থিত তাই সময় 5 ঘন্টা 54 মিনিট আরও এগিয়ে থাকবে, অর্থাৎ কলকাতার স্থানীয় সময় হবে সন্ধ্যা 7টা প্লাস 5 ঘন্টা 54 মিনিট মানে রাত 12টা 54 মিনিট। এবার 2000 সাল অধিবর্ষ হওয়ায় ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা 29, অর্থাৎ কলকাতার স্থানীয় সময় তারিখ হবে 29শে ফেব্রুয়ারি 2012 আর রাত 12টা 54 মিনিট। 5-এর 2 নম্বর প্রশ্ন দিয়েছে 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি এবং গঠন ব্যাখ্যা করো। এই যে 5 সংস্থান তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, একটা হচ্ছে মহাদেশীয় পাতের সংঘর্ষ আর ভঙ্গিল পর্বতের উৎপত্তি, হিমালয় আর আল্পসের উৎপত্তি। অভিসারী পাত সীমানা বরাবর দুটি মহাদেশীয় পাত যেখানে ধাক্কা লাগে বা মিলিত হয় সেখানে অপেক্ষাকৃত ভারী পাতটি অতি মৃদু ঢালেও অন্য পাতের নিচে প্রবেশ করে এবং পাত সীমানার মহীখাতে সঞ্চিত পলিরাশিতে প্রবল চাপ পড়ে। এই চাপের প্রভাবে পলিরাশি ভাঁজ খেয়ে উপরে উঠে ভঙ্গিল পর্বত গঠিত হয়। এভাবেই ভারত উপদ্বীপীয় পাত আর ইউরেশীয় পাতের সংঘর্ষে টেথিস মহীখাতের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের উৎপত্তি ঘটেছে। একইভাবে আফ্রিকার ইউরেশিয়া পাতের সংঘর্ষে সৃষ্টি হয়েছে ইউরোপের আল্পস পর্বত। হিমালয় ও আল্পসের সূচার আছে কিন্তু আগ্নেয়গিরি নেই। 2 হচ্ছে মহাসাগরীয় আর মহাদেশীয় পাতের সংঘর্ষের ভঙ্গিল পর্বতের উৎপত্তি, রকি এবং আন্দিজ পর্বতের উৎপত্তি। অভিসারী পাত সীমানা বরাবর মহাসাগরীয় আর মহাদেশীয় পাতের সংঘর্ষে অধিক ঘনত্বে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের ভিতরে একটু একটু করে ঢুকতে থাকে। 2 পাতের চাপে
পাঁচ সংযোগস্থলে জিওক্লাইনের পলি ও পাললিক শিলা ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে। এভাবেই প্রশান্ত মহাসাগরীয় এবং উত্তর আমেরিকা পাত দুটি চাপে সৃষ্টি হয়েছে রকি পর্বত এবং নাজকা, আর দক্ষিণ আমেরিকা পাতদ্বয়ের চাপে উৎপত্তি হয়েছে আন্দিজ পর্বতের। রকি এবং আন্দিজ পর্বত বরাবর বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে। আর এই দুটো ছবি অবশ্যই দেবে। 5-এ 3 নম্বর প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে লেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। এক হচ্ছে ঋতু পরিবর্তনের ওপর প্রভাব। মৌসুমী বায়ুর আগমন আর প্রত্যাগমনের উপর এই রাজ্যে ঋতু পরিবর্তন ঘটে এবং আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে বছরটিকে 4টি প্রধান ঋতুতে ভাগ করা হয়। 2 বৃষ্টিপাতের ওপর প্রভাব। পশ্চিমবঙ্গে মোট বৃষ্টির 90% ঘটে বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকালে। মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলেই বৃষ্টিহীন। 3 অনিশ্চিত, অনিয়মিত আর অসম বৃষ্টি। মৌসুমী বায়ু খামখেয়ালি প্রকৃতি হওয়ার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনিশ্চিত ও অসম। কখনো প্রবল বর্ষণে বন্যা, আবার কোনো বছর কম বৃষ্টিপাতে খরার প্রাদুর্ভাব হয়। মৌসুমী বায়ু যেখানে যেমনভাবে বিচরণ করে সেখানে তেমন বৃষ্টি হয়। তাই হিমালয় অঞ্চলে বৃষ্টি যেখানে 300 থেকে 500 সেমি, সেখানে পুরুলিয়াতে 100 থেকে 125 সেমি। 4 হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল আর শুষ্ক শীতকাল। আগমনকালে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে বলে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির, আর শীতকালে প্রত্যাগমনকালে এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলে শীতকাল শুষ্ক। 5 বায়ুপ্রবাহ। মৌসুমী বায়ুর আগমনকালে বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তর দিকে বয়ে যায় এবং প্রত্যাগমনকালে স্থলভাগ থেকে দক্ষিণের সমুদ্র দিকে বয়। 6 উষ্ণতার প্রভাব। মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বলেই উষ্ণতা যা হওয়ার কথা তার থেকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম হয়। আবার প্রত্যাগমনকালে আকাশ কিছুটা মেঘমুক্ত হয় বলেই গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বাড়ে। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।